সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস দ্বিতীয় বর্ষের জন্য। এটা হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, অধ্যায় নবম, মূল্য সংযোজন করের এটা তৃতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসে আমরা মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ সম্পর্কে জেনেছি, মূল্য সংযোজন কর পরিশোধের পদ্ধতি জানলাম। এরপর আমরা জেনেছি এই অধ্যায়ে গাণিতিক অঙ্ক সমাধানের জন্য কি কি করতে হয়। সেখানে আমরা গত ক্লাসে জেনেছি ভ্যাট সংক্রান্ত জাবেদা করতে হয়, ভ্যাট নির্ণয়ের বিবরণী করতে হয়। আমরা আজকে মূল্য সংযোজন কর নির্ণয়ের বিবরণী সম্পর্কে আলোচনা করব। আমি মূল্য সংযোজন কর নির্ণয়ের একটা চার্ট বা একটা ছক দেখানোর চেষ্টা করছি। আমরা চারটার উপরে নেম অফ অর্গানাইজেশন, পজিশনের নাম লিখব, স্টেটমেন্ট ফর ক্যালকুলেশন অফ ভ্যাট, ভ্যাট নির্ণয়ের বিবরণী, এরপরে তারিখ লিখব। particulars, টাকা, টাকা, এটা ভ্যাট নির্ণয়ের বিবরণী। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, কাঁচামালের প্রারম্ভিক মজুত। আমরা এখানে লিখব প্লাস পারচেজ অফ র মেটেরিয়ালস। এখানে লিখব দুইটা যোগ করে এখানে লিখব মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। এখানে লিখব এটা বিয়োগ করে আমি এখানে একটা টাকা পাবো।
এটার নাম raw material used। এটা একটা হেড, আমরা এই টাকাটা পাবো। আমরা কি করলাম, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস প্রথম করে লিখলাম, পারচেজ অফ র মেটেরিয়ালস প্রথম করে লিখলাম, যদি কোনো ক্যারিজ ইনওয়ার্ড থাকে আমরা এখানে লিখবো, মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস এখানে লিখলাম, এটা বিয়োগ করলাম, বিয়োগ করার পর যে টাকাটা পাবো এই টাকাটার নাম র মেটেরিয়ালস ইউজড বা র মেটেরিয়ালস কনজিউমড। এরপরে ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস এইখানে যোগ করব। এরপরে আমরা একটা হেড পাবো। এটা যোগ করে এখানে লিখব, এটা একটা হেড। এই তিনটা যোগ বিয়োগ করে যেটা পেলাম, র মেটেরিয়ালস ইউজড প্লাস ডাইরেক্ট ওয়েজেস যোগ করলে পাবো প্রাইম কস্ট। এবার প্রাইম কস্টের সাথে আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। আমার এখানে ছিল প্রাইম কস্ট, এরপর এটার সাথে যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। কারখানার উপরই খরচ এখানে যোগ করব। আমি পাবো আরেকটা হেড পাবো, এটার নাম হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা একটা হেড পাবো। ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস আমি সংক্ষেপে লিখলাম, এখানে যোগ করব, যোগ করি এখানে বসাবো। ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস বিয়োগ করব। বিয়োগ করলে আমি একটা হেড পাবো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। অর্থাৎ প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ হলে হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, এটার সাথে ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস যোগ হবে, মাইনাস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রগ্রেস বিয়োগ হবে, পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এটার সাথে
ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস। ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস আমি এখানে যোগ করব, এটা বিয়োগ করে এখানে লিখব বিয়োগ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বিয়োগ করব, বিয়োগ করলে একটা হেড পাবো, একটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস যোগ হবে, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বিয়োগ যাবে, হবে কস্ট অফ গুডস সোল্ড। এটার সাথে যোগ হবে কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই সংক্ষেপে লিখলাম, এখানে যোগ করব রোমান টু সেলিং এক্সপেন্স, যোগ করব, দুইটা যোগ করলে এখানে যাবে, এখানে আমি একটা হেড পাবো, এটার নাম হলো টোটাল কস্ট, একটার নাম হলো টোটাল কস্ট। ওপেনিং স্টক অফ ফিনিশড গুডস যোগ হবে, ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস বিয়োগ যাবে, পাবো কস্ট অফ গুডস সোল্ড, এটা একটা হেড। এটার সাথে কমার্শিয়াল এক্সপেন্স বাণিজ্যিক খরচ যোগ হবে, কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, দুটো যোগ করে আমরা বাইরে বসাবো, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো, টোটাল যোগ করলে হবে টোটাল কস্ট। আমি টোটাল কস্ট করে নিয়ে যাই, এটা ছিল আমার টোটাল কস্ট। এটা একটা হেড, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ হবে, আমি পাবো সেলস। এটা হলো সেলস, এটা একটা হেড। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যখন আমরা উৎপাদন ব্যয় বিবরণী করছি তখন যে কস্ট শিট ছিল এটা কস্ট শিটের মতোই, টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলাম, হবে সেলস। সেলস থেকে আমি যে প্রথমে একটা হেড করলাম র মেটেরিয়াল ইউজড, raw material used বা consumed, এটা একটা হেড ছিল, এটা আমার বিয়োগ করলে এটা হবে ভ্যালু অ্যাডেড।
অর্থাৎ যে টাকার উপর আমি ভ্যাট হিসাব করব। এরপরে আমি 4টা করে লাস্ট পর্যন্ত পেলাম কি সেলস। সেলস থেকে কি বাদ দিব? র মেটেরিয়াল ইউজড বাদ দিব। বাদ দিলে পাবো কি? ভ্যালু এডেড, মূল্য সংযোজন। এবার ভ্যাট, মূল্য সংযোজন কর, ভ্যালু এডেড ট্যাক্স, এটা হবে আমি যেখানে ভ্যালু এডেড বের করলাম এটা 15%, এটা আমি এখানে বসাবো। তাহলে আমি মূল্য সংযোজন বের করলাম, ভ্যালু এডেড বের করলাম, এরপর মূল্য সংযোজন কর, ভ্যালু এডেড ট্যাক্স বের করলাম। এই মূল্য সংযোজন করের এই টাকার 15% হলো মূল্য সংযোজন কর, ভ্যাট। এটা হলো আমার মূল্য সংযোজন করের একটা বিবরণী। আমরা এই বিবরণীর মাধ্যমে মূল্য সংযোজন কর বের করব। আমরা এই কাজটুকু, এইটুকু কাজ আমরা ইচ্ছা করলে এই ঘরের নিচেও আলাদাভাবে দেখাতে পারি। তাহলে আমরা প্রথমে সেলস পর্যন্ত বের করব। সেলস বের করে যদি আমি একই ঘরে দেখাতে চাই, র মেটেরিয়াল ইউজড বাদ দিব, হবে কি? ভ্যালু এডেড বের হবে। ভ্যালু এডেড এর উপর আমি ট্যাক্স বের করব, ভ্যালু এডেড ট্যাক্স বের হয়ে যাবে। অথবা আমি এই পর্যন্ত করেই আমি সেলস থেকে র মেটেরিয়াল ইউজড বাদ দিব, ভ্যালু এডেড বের হবে, আবার ট্যাক্স বের, একই কথা। অর্থাৎ আমি ঘরের মধ্যেও করতে পারি, ঘরের বাইরে নিচেও এই অংশটুকু করা যাবে। এবার আমরা গত ক্লাসে যে ভ্যাট সংক্রান্ত জাবেদা তোমাদেরকে শিখিয়েছিলাম, সেখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করব। তোমরা প্রশ্নটা দেখো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2014 9 নম্বর অঙ্কটা এখানে লাগালাম। এই প্রশ্নটা আমি আমার ক্লাসের শেষে দিয়ে দিব তোমাদেরকে দেখার জন্য। এটা একটা 4 নম্বরের প্রশ্ন। আমাদের ডিগ্রি ক্লাসে 1 নম্বর, 4 নম্বর, 10 নম্বর 3 ধরনের প্রশ্ন আসে। এটা হলো একটা 4 নম্বরের অঙ্ক। আমাকে 4টা লেনদেন দেওয়া আছে, এই 4টা লেনদেনের জাবেদা করতে হবে, অর্থাৎ ভ্যাট সংক্রান্ত জাবেদা করতে হবে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশনস। নিম্নোক্ত লেনদেনগুলো জাবেদা করো। সেপ্টেম্বর 1 আছে টাঙ্গাইল লিমিটেড ওপেন্ড এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 40,000। অর্থাৎ সেপ্টেম্বর 1 তারিখ টাঙ্গাইল লিমিটেড 40,000 টাকা দিয়ে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলে। আমরা জাবেদাটা করি। journal entries, date, accounts title and explanation, LF, debit,
ক্রেডিট টাকা টাকা সেপ্টেম্বর 1 তারিখ সে একটি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলে টাঙ্গা লিমিটেড। আমি যদি নিজে টাঙ্গা লিমিটেড হই, আমরা একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুলি, জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। $40,000 to record that current account opened. জাবেদাটা হলো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। একটু ডান পাস করে লিখলে এখানে ডেবিট রাখার প্রয়োজন হয় না। 40,000 টু রেকর্ড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন। এটা হলো সেপ্টেম্বর 1 তারিখ। জাবেদাটা আবার বলছি, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 40,000 টু রেকর্ড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন। এরপরে সেপ্টেম্বর 5 পারচেজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ ধারে বা বাকিতে। সে পণ্য কিনলো বাকিতে নাসরিন এন্ড কোম্পানি থেকে 2,30,000 টাকা উইথ 15% ভ্যাট, অর্থাৎ ভ্যাট সহ সে 2,30,000 টাকা দিয়ে নাসরিন এন্ড কোম্পানি থেকে পণ্য ক্রয় করে বাকিতে। জাবেদা হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, এটা 5 তারিখ, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট। ইচ্ছা করলে আমি এখানে নাসরিনের নাম লিখতে পারবো। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল কে? নাসরিন এন্ড কম। কত টাকা? 2,30,000 টাকা। এটা হলো ইনক্লুডিং ভ্যাট, অর্থাৎ এই 2,30,000 টাকার মধ্যেই ভ্যাটটা আছে। এখানে আমার ভ্যাটটা বের করে নিতে হবে। 2,30,000 গুণ 115/115, তাহলে এটা হলো ভ্যাটের হার। 115/15 2,30,000, এটা করলে হবে 30,000 টাকা। আমার মোট দায় হলো 2,30,000 টাকা। এখান থেকে ভ্যাট বের করলাম 30,000 টাকা, আর বাকি হলো 2 লাখ টাকা। টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট বাকিতে উইথ ভ্যাট।
টু রেকর্ড পারচেজ অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, ভ্যাট সহ 2,30,000 টাকার পণ্য ক্রয় করা হয়, তার মধ্যে আমি 30,000 টাকা ভ্যাট বের করলাম, বাকি 2 লাখ টাকা ক্রয়। এটা হলো 5 তারিখ। ঠিক একইভাবে 15 তারিখ সোল্ড অন অ্যাকাউন্ট, সে বিক্রি করে, পণ্য বিক্রি করে বাকিতে মাহফুজের কাছে, মাহফুজ এন্ড সন্স 3,45,000 টাকা উইথ 15% ভ্যাট, অর্থাৎ সে পণ্য বিক্রি করে ভ্যাট সহ 3,45,000 টাকা বাকিতে। এটা হলো তো ক্রয় বাকিতে, এটা হলো বিক্রয় বাকিতে। আমি একটু চেঞ্জ করে দিই। এটা হলো 15 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ মাহফুজ এন্ড সন্স ডেবিট, বা আমরা নাম না লিখলে এইভাবে লিখতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কত টাকা? 3,45,000 টাকা। সেলস ক্রেডিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আমি ভ্যাটটা এখানে বের করতে পারি 3,45,000 টাকা গুণ 15 ভাগ 115, এটা হবে ভ্যাট হবে 45,000 টাকা। আমার ধারে বিক্রয় ছিল 3,45,000 টাকা, আমার ভ্যাট হলো, ভ্যাট আদায় হলো 45,000 টাকা, আর বিক্রয় হবে, সেলস হবে 3 লাখ টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 3,45,000 ডেবিট, ক্রেডিট 3 লাখ আর 45,000। টু রেকর্ড সেলস, টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট উইথ ভ্যাট, অর্থাৎ আমি ভ্যাট সহ পণ্য বিক্রি করলাম 3,45,000 টাকা। এটা হলো 15 তারিখ। এরপরে 25 তারিখ ভ্যাট ডিপোজিটেড টু গভর্নমেন্ট ট্রেজারি 25,000, অর্থাৎ ভ্যাট সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়। আমরা জানি ভ্যাট সরকারি ট্রেজারি জমা দিলে দেওয়াতে হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা এখানে লিখি এটা হলো সেপ্টেম্বর 25। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, কত টাকা? 25,000 টাকা, 25,000। ভ্যাট সরকারি ট্রেজারিতে জমা দিলে কি হয়? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টু রেকর্ড ভ্যাট, ব্যাখ্যাটা লিখি to record VAT deposited to government treasury. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের প্রথম যে বাধাটা ছিল, লেনদেনটা ছিল ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খোলা, যা বাধা ছিল ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে 5 তারিখে বাকিতে পণ্য ক্রয়, যা বাধা ছিল পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। 15 তারিখে বাকিতে পণ্য বিক্রয়, যা বাধা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এই দুটি লেনদেনেই ইনক্লুডিং ভ্যাট, অর্থাৎ এই 2,30,000 টাকা, এই 3,45,000 টাকার মধ্যে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে। আমাকে ভ্যাটটা বের করে দেখাতে হবে। 25 তারিখ 25,000 টাকা ভ্যাট সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়, যা বাধা হলো ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 25,000 to record VAT deposited to government treasury। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা বিবিএ অনার্স 2014 9 নম্বর অঙ্ক। অনার্সের অঙ্ক, বিবিএ এর অঙ্ক আর পাস কোর্সের অঙ্ক একই সেম, একই সিলেবাস, একই পড়া। আমি 4 নম্বর একটা প্রশ্ন তোমাদের সমাধান করে দেখালাম। আগামীতে আরো একটা বড় প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর একটা প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।